আমরা অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে কিন্তু এরকম সিনোনিমাসলি ইউজ করতে পারবো না। যদি করেন আপনি ভুল করছেন। যারা বাচ্চাদের সেল ফোনের দাস করে দিচ্ছে, সারাদিন তাদের গেমিং করিয়ে যাচ্ছে এবং ভাবছে এইভাবে তারা নিজেদের গা বাঁচিয়ে চলবে, তারা কিন্তু ছেলেমেয়েদের এই অসুখটার দিকে ঠেলে দিচ্ছে বা নমস্কার বন্ধুরা। ওয়েলকাম টু ইয়েট আনাদার ভ্লগ অ্যাট আনফ্লো উইথ ব্লু আরাস। আজকেও ভীষণ ক্যাজুয়ালি এই ভ্লগটাকে করব। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনারা আমাদের টাইটেল থেকে, থাম্বনেল থেকে বুঝে গেছেন। আপনারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ না থাকলে আমরা কখনোই চলতে পারতাম না, চলতে পারবো না। আর যারা নতুন দেখছেন তাদেরও একদম ওয়ার্ম ওয়েলকাম আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্যে। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে, পুরনো কন্টেন্ট, ভিডিওস, প্লেলিস্ট আপনারা স্ক্রোল করে দেখতে পারেন। যদি একটু আপনাদের ইন্টারেস্ট জাগায়, ডেফিনেটলি আমি সাজেস্ট করব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, কন্টেন্টটা শেয়ার করতে পারেন। আমরা নানান রকম ফ্রি স্টাইল কন্টেন্ট নিয়ে কথা বলি, যেখানে শুধু ট্রাভেল নয়, শুধু ফুড নয়, শুধু হেলথ অ্যান্ড ওয়েলনেস নয়, উই ট্রাই টু কভার এভরিথিং আন্ডার দ্য আমব্রেলা, যেটাতে মানুষের মন ভালো হয়, সো দ্যাট পিপল ফিল গুড অ্যাবাউট লাইফ। এটাই আমাদের এই আনফ্লো চ্যানেলের মোটো। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে খুব সহজ করে আপনাদের সঙ্গে কথা বলবো। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলে দেওয়া খুব দরকার। আপনারা হয়তো ভাবছেন আজকে আমার পাশের এই জায়গাটা খালি কেন, আরেকজন কোথায় গেল। আজকে এই ভ্লগে আপাতত আমি একাই আছি। আমাদের লাস্ট ভ্লগে শেয়ার করেছিলাম, যেখানে আমরা স্ট্রেস নিয়ে কথা বলেছিলাম। যদি ভ্লগটা না দেখে থাকেন, আপনারা একবার দেখতে পারেন, কারণ আগের ব্লগে উই টকড অ্যাবাউট গুড স্ট্রেস, ব্যাড স্ট্রেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। আমি সেই ব্লগের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি রেকমেন্ড করব আপনাদের ওই ব্লগটা দেখতে, কারণ ওই ব্লগটা যদি আপনারা একবার দেখেন আর ইনফরমেশনটাকে গ্যাদার করেন, আজকের ব্লগটা আপনাদের বুঝতে একটু বেশি সুবিধে হবে। এটা আমার মনে হয়েছে, তাই মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তো যেটা বলছিলাম, আমার পাশের সিটটা আজকে খালি, কারণ শ্যামশ্রী আজকে বাড়িতে নেই। শ্যামশ্রী একটা স্পিরিচুয়াল ওয়ার্কশপ করতে গেছে। অ্যাজ আ রেকি প্র্যাকটিশনার আমরা সবসময় নিজেদের লার্নিংটাকে বেটার করছি, যাতে আমরা মানুষের মধ্যে যেতে পারি, মানুষকে আরো বেটারভাবে হিল করতে পারি, রেকি থেরাপিকে নানানভাবে ইউটিলাইজ করতে পারি, কম্বাইন করতে পারি উইথ আদার থেরাপিস, যেমন তার মধ্যে ইয়োগা পড়ে বা স্ট্যান্ডার্ড মেডিসিনাল থেরাপি পড়ে। তো রেকির অনেক ইউজেজ আছে, এ নিয়ে আমরা আলাদা একদিন কথা বলবো। হয়তো শ্যামশ্রী তখন আমাদের মধ্যে থাকবে। তো আজকের পয়েন্টে ফিরে আসি। দেখুন, আজকে আমরা যেই ব্লগটা নিয়ে কথা বলবো, এবং আমার মনে হলো আজকে এই ব্লগটাকে এখানে খুব লম্বা করব না, কিন্তু প্লেস করি, কারণ আমার মনে হয়েছে এই ব্লগটা বেস্ট মোমেন্ট হচ্ছে আজকের এখানে এই জায়গায় আপনাদের মধ্যে শেয়ার করা, কারণ এর আগের ব্লগটাই আমরা স্ট্রেসের ওপর বানিয়েছি। দেখুন, অ্যাজ আ স্পিরিচুয়াল মোটিভেটর, অ্যাজ আ হেলথ অ্যান্ড ওয়েলনেস প্র্যাকটিশনার ফর মেনি ইয়ার্স নাও, আমি একটা জিনিস নোটিস করেছি যে এই ওয়ার্ল্ড অফ হিউম্যান বায়োলজিতে আমাদের অনেক রকম মিসকনসেপশনস আছে, অনেক রকম আমাদের কনফিউশনস আছে। অনেক সময় আমরা সেটা খুব স্বেচ্ছায় করি, সেটা বলবো না। আজকে সেইটা নিয়েই কথা বলবো, কারণ আমি একটা ভীষণ কমন মিস্টেক দেখি, যেটা লোকের হয়, আমাদের কাছেও অনেকে আসে যারা কনসালটেশনে, তারাও এই ভুলটা করে। আজকে মনে হয়েছে এই প্ল্যাটফর্মের দ্বারা আপনাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করে দিই, তাতে আপনাদের সবাই যারা আমাদের ভিউয়ার, যারা এই ব্লগটা দেখবেন, তাদের হয়তো একটু ক্ল্যারিটি আসবে এই টপিকে। কেন আজকে এটা করছি? কারণ এই আজকের টপিকটা যে টপিক নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে আমি করার প্ল্যান করেছি, সেই সাবজেক্টটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এক কথায় বলি, ইটস দ্য ব্রাদার অফ স্ট্রেস। সো আগের দিন যখন স্ট্রেস নিয়ে কথা বলেছি, আজকে এই টপিক নিয়ে কথা বলা ভীষণভাবেই কাম্য, এবং দে আর ভেরি ওয়েল কানেক্টেড। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে অ্যাংজাইটি। এবার এই শব্দটা আজকে 2024-এ দাঁড়িয়ে কেউ জানে না আমি বলবো না, কিন্তু এটা নিয়ে অনেক মিসকনসেপশনস আছে, অনেক কনফিউশন আছে। আমরা অনেক সময় বলি আমার অ্যাংজাইটি আছে, আমার ডিপ্রেশন আছে। আমরা ইন্টারচেঞ্জেবলি উই ইউজ দ্য টার্ম। সেটা কিন্তু করা উচিত না, কারণ ডিপ্রেশন আলাদা, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। অ্যাংজাইটি আলাদা। দুটোর সঙ্গেই আমাদের ব্রেন লিঙ্কড, দুটোর সঙ্গেই আমাদের সাইকোলজি লিঙ্কড। দুটোই স্ট্রেস থেকে হতে পারে, কিন্তু দুটো কিন্তু এক জিনিস না।
আমরা অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে কিন্তু এরকম সিনোনিমাসলি ইউজ করতে পারবো না। যদি করেন আপনি ভুল করছেন। তাহলে আজকে জানি আমরা অ্যাংজাইটি কি। দেখুন, আগের দিন আপনাদের বলেছি স্ট্রেস কি। আজকে পার্টিকুলারলি আমি যতবার স্ট্রেস কথাটা এখানে ব্যবহার করছি, আমি মনে মনে ভেবে নিচ্ছি আই এম টকিং অ্যাবাউট ব্যাড স্ট্রেস। ব্যাড স্ট্রেস বলতে যে স্ট্রেসটা আমরা চাই না আমাদের হোক, যে স্ট্রেসটাকে আমরা রিয়েলি ম্যানেজ করতে চাই, যে স্ট্রেসটা আমাদের ওপরে ডেট্রিমেন্টাল। তো যখনই আপনার ব্যাড স্ট্রেস হবে, তখনই আপনার অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখুন, স্ট্রেস দু কারণে হতে পারে। একটা হতে পারে ফিজিক্যাল ফ্যাক্টরস, যেমন ধরুন আপনাকে কেউ ফিজিক্যালি হার্ট করলো, সেটার পরিপ্রেক্ষিতে আপনি স্ট্রেসড হয়ে গেলেন। দিস ইজ স্ট্রেস ডিউ টু ফিজিক্যাল ফ্যাক্টরস। আরেকটা কারণেও স্ট্রেস হতে পারে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। আপনার ছোটবেলার একটা ঘটনা মনে করে আপনি স্ট্রেসড হয়ে যান, বারবার এই প্যাটার্নটা আপনি দেখেন। এবার এখানে কিন্তু এই ঘটনাটা রিয়েলি ঘটছে না, ঘটনাটা ছোটবেলায় ঘটে গেছে, কিন্তু আপনি যতবার ভাবেন আপনি ডিস্টার্ব ফিল করেন। এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস। হোয়াট এভার মে বি দ্য রিজন, দু ক্ষেত্রেই আপনার অ্যাংজাইটি কিন্তু হতে পারে। তাহলে আমরা অ্যাংজাইটিকে কিভাবে ডিফাইন করতে পারি? হাউ ক্যান উই ডিফাইন অ্যাংজাইটি? ভেরি সিম্পলি, অ্যাংজাইটি ইজ আ রেসপন্স টু স্ট্রেস। সিম্পলেস্ট ডেফিনেশন। আমি যতটা পারি আজকে সিম্পল ভাবে আপনাদের সামনে ব্যাপারটাকে আনছি, কারণ আমি চাই না আজকের এই ব্লগটা শুধু এক্সপার্টরাই বুঝতে পারুক। সেটা আমাদের গোল না। এক্সপার্টরা তো ডেফিনেটলি জানে। আমাদের গোল, মানুষ যে কিচ্ছু জানে না মানবদেহ সম্বন্ধে, কিচ্ছু সে বোঝে না, সেও বুঝতে পারে। একটা ছোট বাচ্চা যে স্কুলে প্রথম বায়োলজি পড়ছে, সেও বুঝতে পারে। আমরা যখন অ্যাংজাইটি নিয়ে কথা বলছি, যেহেতু আমি বললাম এটা একটা ব্রেনের সংক্রান্ত ফেনোমেনন, এর অনেক রেসপন্স আছে আমাদের বডিতে। কিভাবে অ্যাংজাইটি হয় আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা অনেকটা, বিকজ অফ আওয়ার গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড আ হিউজ বডি অফ নিউরোসায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, আমরা আজকে অনেকটা জেনে ফেলেছি যে অ্যাংজাইটি কিভাবে হয়। কিন্তু আপনি যদি বলেন আমরা কি সব জেনে ফেলেছি? অ্যাংজাইটির মেকানিজম আমরা কি পুরোপুরি আজকে জেনে গেছি? না, সেটা কিন্তু একটা ইভলভিং ব্যাপার। আমরা মানে এটা একটা ওয়ার্ক ইন প্রগ্রেস। আমরা কন্টিনিউয়ালি জানছি। পুরোটা আমরা এখনো জেনে ফেলিনি। এমনিও আপনারা যারা জানেন যে আমাদের ব্রেন সায়েন্স ভীষণ কমপ্লিকেটেড। পুরো ব্রেনকে আমরা এখনো জানতে পারিনি। খুব অল্প মানে পরিমাণের অল্প পার্সেন্টেজ আমরা ব্রেনের এখন অনেকটাই বুঝতে পারি। বাট 100% অনেক বছর এখনো লাগবে। তো যাই হোক, অ্যাংজাইটি কি? কিভাবে হচ্ছে? দেখুন, যখন আপনার যেকোনো রকমের স্ট্রেস হয়, এটা ভালো করে আমি আপনাকে বলছি। আপনি চাইলে নোটস নিতে পারেন। একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসতে পারেন। আপনাকে কোনো ছবি দেখাবো না। জাস্ট আমার কথাটা শুনুন, এবং আমি একটু আস্তে, আস্তে বলছি যাতে আপনারা আমার কথার সাথে, সাথে ছবি আঁকতে পারেন, এবং আপনি দেখবেন একটা ক্ল্যারিটি আপনার আসবে। যখনই আমাদের কোনো স্ট্রেস হয়, আমাদের ব্রেনের মধ্যে একটা ছোট্ট স্ট্রাকচার আছে, যেটার সাইজ হচ্ছে মানে একটা আমন্ডের যেরকম সাইজ হয় সেরকম সাইজের একটা স্ট্রাকচার আছে, যার নাম হচ্ছে অ্যামিগডালা। অ্যামিগডালা আমাদের স্ট্রেসকে আইডেন্টিফাই করে ব্রেনের মধ্যে, যে হ্যাঁ, আশেপাশে স্ট্রেস আছে। এবার অ্যামিগডালা কি করে? অ্যামিগডালা সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের মধ্যে আমাদের নার্ভাস সিস্টেমের আরেকটা অর্গানকে বলে যে স্ট্রেস হয়েছে, স্ট্রেস এসেছে, আমি স্ট্রেসকে ডিটেক্ট করেছি। সেই অর্গানটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো কি হলো? অ্যামিগডালা স্ট্রেসকে ডিটেক্ট করলো এবং হাইপোথ্যালামাসকে বলল আশেপাশে স্ট্রেস আছে। হাইপোথ্যালামাস কি করলো? হাইপোথ্যালামাস এবার রিলে করে দিল এই ইনফরমেশনটা, এবং আরেকটা অর্গানকে বলল যে আমাদের আশেপাশে স্ট্রেস আছে, তুমি কিছু করো। সেই অর্গানটার নাম হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড অথবা পিটিউটারি। এবার এই পিটিউটারি আর হাইপোথ্যালামাস মিলেমিশে আমাদের বডিতে কিছু চেঞ্জেস আনতে শুরু করে, যেগুলো সচরাচর আমরা দেখি আমাদের স্ট্রেস হলে যে সিমটমস গুলো আমরা দেখি। ফর এক্সাম্পল, প্যান্টিং, সোয়েটিং, ইনক্রিজ রেট অফ ব্রিদিং, these are the kind of symptoms I'm talking about. So amygdala is the detector. It talks to or relays the information of stress to hypothalamus. Hypothalamus further relays it to pituitary gland, and pituitary gland does the needful. আরেকটা কথাও বলতে পারি, আমাদের অ্যামিগডালা ছাড়া আরেকটা অংশ আছে ব্রেনের,
মানে ইনফ্যাক্ট আমাদের ব্রেনের সামনের দিকটা, যেটাকে পিএফসি বলা হয়, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেও কিন্তু স্ট্রেস ডিটেকশনে কাজ করে। তার একটা বড় ভূমিকা আছে অ্যাংজাইটিতে। তো সেও কিছু ইনফরমেশন পিক করে। আল্টিমেটলি যখন আমাদের হাইপোথ্যালামাস অব্দি ইনফরমেশনটা চলে আসে পিএফসি থেকে বা অ্যামিগডালা থেকে, তখন আমাদের বডিতে নানান রকম চেঞ্জেস হয়। অনেকভাবে হয় এই চেঞ্জেসগুলো, অনেক অর্গানের দ্বারা হয়। বাট একটা খুব কমন ব্যাপার হচ্ছে আমাদের পিটিউটারি থেকে ইনফরমেশনটা যায় আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে আমাদের কিডনি যেখানে থাকে, কিডনির ওপরে তারা বসে আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেই বুঝতে পারে আশেপাশে স্ট্রেস হয়েছে, সে আমাদের শরীরে একটা কেমিক্যালকে রিলিজ করে দেয়, যেটা আমরা সবাই জানি, যার নাম কর্টিজল। সেই কারণেই ডাক্তাররা সব সময় বলে স্ট্রেস কমান, স্ট্রেস কমান, কারণ স্ট্রেস হলেই কর্টিজল রিলিজ হয়। এমনকি যারা ডায়াবেটিক তাদের জন্য এটা খুব খারাপ, কারণ কর্টিজল রিলিজ হলে আমাদের বডিতে যেটা হয়, আমাদের ব্লাডে গ্লুকোজ রিলিজ হয়ে যায়, গ্লুকোজ স্পাইক হয়। এবং সেটা কিন্তু মানে যে ডায়াবেটিক তার জন্য খুব একটা ভালো না। তার বডিতে গ্লুকোজটা কনজিউমড হয়ে যায় এবং সেটাতে গন্ডগোল হয়, নানান রকম অ্যাডভার্স সিম্পটমস হতে পারে। সেই জন্য স্ট্রেস ইজ রিয়েলি ব্যাড ফর ডায়াবেটিক, অ্যান্ড নট জাস্ট ডায়াবেটিক, এনি ডিজিজ স্ট্রেস ইজ ব্যাড। তো সেটা হয় আমাদের নার্ভাস সিস্টেমে একটা চাপ পড়ে। সচরাচর আমাদের স্ট্রেস হলে যে নার্ভাস সিস্টেমের যে অংশটা অ্যাক্টিভেটেড হয় তাকে আমরা বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওই কাজগুলো করে যেগুলো বললাম। ইট ইনক্রিজেস হার্ট রেট, ইট ইনক্রিজেস রেসপিরেশন রেট, ইট কজেস প্যান্টিং, ইট কজেস সোয়েটিং। আমরা যে চোখে অন্ধকার দেখি স্ট্রেস হয়ে গেলে, এই সব কিছু কিন্তু হতে শুরু করে। তো আবার রিমাইন্ড করছি, পিএফসি অ্যামিগডালা স্ট্রেসকে ডিটেক্ট করে হাইপোথ্যালামাসকে রিলে করে যে আশেপাশে স্ট্রেস আছে। হাইপোথ্যালামাস পিটিউটারি গ্ল্যান্ডকে বলে যে স্ট্রেস এসেছে। পিটিউটারি ফার্দার রিলেজ ইট টু অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, যেটা কিডনির ওপরে থাকে। সে কর্টিজল বলে একটা হরমোনকে রিলিজ করে দেয়। অ্যাট দ্য সেম টাইম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই জিনিসগুলো খুব একটা ভালো জিনিস না। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি এই প্রসেসটাকে বডির মধ্যে কমাতে হবে, এরকম মেকানিজমে কাজ করতে হবে। এবং কিভাবে কমাবো তার মধ্যে আমি আজকে যাচ্ছি না। কিছু কথা আমরা আগের ভিডিওতে বলেছি, যেজন্য বললাম আগের ভিডিওটা দেখুন। বাট একটা খুব কমন ওয়ে অফ রিডিউসিং বা এই সার্কিটটাকে বন্ধ করার একটা খুব কমন মেথড হচ্ছে মেডিটেশন। যে কোনো ধরনের মেডিটেশন বা স্পিরিচুয়াল এক্সারসাইজ আপনি করলে, ডাজন্ট ম্যাটার সেটা কি স্পেসিফিক্যালি, দেয়ার ইজ মোর দ্যান ওয়ান, বাট দিস প্রসেসেস এই সার্কিটটাকে স্লো করে দেয়। এটা একটা খুব ভালো মেথড। সেই জন্য সবসময় সেই জায়গায় আমাদের তৎপর হয়ে থাকা উচিত যে স্ট্রেস হয়েছে কিভাবে কমাবো। কারণ স্ট্রেস যতক্ষণ আপনার শরীরে থাকে ততক্ষণ কর্টিজল রিলিজ করতে থাকে। আর স্ট্রেসটা চলে যাওয়ার পরেও ইনফ্যাক্ট ডাক্তাররা বলে যে কর্টিজলের মাত্রাটা আমাদের শরীরে খুব বেশি থাকে। আর কর্টিজল নানান রকম সাইড এফেক্টস দেয়, একেবারে নোংরা জিনিস যাকে বলে, মানে সেটা না বাড়ানোই ভালো। এবার এই হচ্ছে আমাদের মেকানিজম অফ অ্যাংজাইটি আমাদের ব্রেনে কাজ করছে। আমি খুব ছোট করে বললাম আজকে, সহজ করে বললাম। ব্যাপারটা হয়তো এতটা সহজ নয়, কিন্তু আমি সহজ করে বললাম। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশন অফ আমেরিকা বলে আমাদের একটা সংস্থা আছে, যাকে শর্টে ADAA বলে। এরা কি করেছে, এরা অ্যাংজাইটিকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। আমি ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি সেই ভাগগুলো কি। কারণ এই ভাগের জায়গাতেই আমরা কিন্তু গন্ডগোল করি। আর আপনি যদি আপনার মধ্যে এই সিম্পটমগুলো দেখেন, আপনার ভালোবাসার মানুষদের মধ্যে এই সিম্পটমগুলো দেখেন বেড়ে যাচ্ছে অতিরিক্ত, আমি ডেফিনেটলি রেকমেন্ড করব আপনি কোনো রকম একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্টারভেনশন নিতে পারেন। আপনি ডাক্তারের কাছে যান, আপনি সাইকিয়াট্রি মেজার নিতে পারেন, আপনি কোনো রকম হেলথ অ্যান্ড ওয়েলনেস অল্টারনেটিভ মেথোডোলজি নিতে পারেন, সব ক্ষেত্রেই। বাট আপনি জেনে নিন জিনিসটা কি, সেইটা খুব দরকার। এবার ওরা ভাগ করেছে, আমি জাস্ট ভাগগুলো একটু করে আপনাদের বলে দিচ্ছি, যেটা খুব সহজ হয়ে যাবে। প্রথম ভাগ ওরা যেটা করেছে সেটাকে ওরা বলে হচ্ছে গ্যাড অথবা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। দেখুন, নামের মধ্যেই আছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে ওই আমার ছোটখাটো সারাদিন নানান জিনিস লেগে থাকে, এ টাইমে এলো না, ওই মিটিংটা টাইমে হলো না, ও বাবা আমার কালকে একটা ইন্টারভিউ আছে। এটা কিন্তু ঠিক ডিজিজ লেভেলে নেই, বাট সবসময় আমাদের এটা চলে। আজকে রান্নাটা টাইমে করিনি, ওহো আজকে খাওয়াটা হলো না, তাতে কি হচ্ছে, আমাদের র্যাপিড ব্রিদিং হচ্ছে, একটু রাতে ঘুমোতে কষ্ট হচ্ছে, কাল আমার ফ্লাইট ধরা আছে, পরশু আমার ট্রেন ধরা আছে। এই জিনিসটা হচ্ছে জিএডি অথবা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার।
এরপরে যেরকম জিএডি আছে সেরকম হচ্ছে এসএডি। এসএডিটা কি? এসএডি হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। নামের মধ্যে এটাও আছে। জিনিসটা কি? বহু মানুষের আপনি দেখবেন নিজেরা খুব আড্ডাবাজ, খুব গল্প করতে ভালোবাসে। কিন্তু তারা খুব কনশাস হয়ে যায় যখন আপনি তাদের বলবেন একটা সোসাইটিতে আপনাকে যেতে হবে, মানুষের মাঝখানে যেতে হবে। তারা যেতে চায় না। তারা ভাবে আমি যদি ওখানে চলে যাই এই লোকগুলো আমাকে জাজ করবে। আমাকে নিয়ে কথা বলবে। এটা কিন্তু কেউ যে কথা বলছে তা না, তাদের মধ্যে এই ভয়টা থাকে এবং তাতে তারা স্ট্রেসড হয়ে যায় আর একা, একা থাকতে পছন্দ করে। এটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা যদি খুব অতিরিক্ত লেভেলে চলে যায়, এটা এক ধরনের সোশ্যাল ফোবিয়াতে দাঁড়িয়ে যায়। মানুষের মধ্যে একজন যেতেই চাইবে না। দেন ইটস আ প্রবলেম। তার কিন্তু মেডিকেল হেল্প নেওয়া উচিত। তো গ্যাড বললাম, স্যাড বললাম। এর পরের দুটো ছোট করে বলব। এই দুটোও আপনাদের খুব চেনা। ১ম হচ্ছে ওসিডি। ওসিডি কি? ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা আজকাল খুব বেড়ে যাচ্ছে। আমাদের ছোট বন্ধুরা যারা, টিনেজার্স যারা, তাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে। কারণ আমরা মানি কি না মানি, তাদের জন্যে বা তাদের দোষ দিয়ে লাভ নেই, তাদের প্যারেন্টস এর জন্যে। এবং আমাদের কাছে এই নিয়ে অনেক কেসেস আসে, যারা বাচ্চাদের সেল ফোনের দাস করে দিচ্ছে, সারাদিন তাদের গেমিং করিয়ে যাচ্ছে এবং ভাবছে এইভাবে তারা নিজেদের গা বাঁচিয়ে চলবে। তারা কিন্তু ছেলেমেয়েদের এই অসুখটার দিকে ঠেলে দিচ্ছে বা এই টাইপের অ্যাংজাইটির দিকে ঠেলে দিচ্ছে। সেটা হচ্ছে ওসিডি। এতে কি হচ্ছে? আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। আমরা মন দিয়ে কিছু শুনতে পারছি না। টিভি প্রোগ্রাম হতে পারে, পডকাস্ট হতে পারে, ব্লগ দেখছেন, ব্লগ হতে পারে, সিনেমা হতে পারে। আমরা সবসময় ছটফট করছি আর এভরি নাও অ্যান্ড দেন আমরা ফোনের দিকে তাকাচ্ছি আর ফোন ফিডল করে যাচ্ছি। এইটা রাস্তাঘাটে সব জায়গায় দেখবেন। শুধু ভারতবর্ষে না, বিদেশেও এটা চারপাশে ছড়িয়ে পড়েছে। ইয়াংস্টারদের মধ্যে ভীষণ কমন। ওসিডি বেড়ে গেলে যেটা হয় মানুষের, শুধু অ্যাটেনশন স্প্যান যে কমে যায় তা না। ওসিডির একটা খুব কমন সিম্পটম হচ্ছে, যারা দেখবেন কিছু মানুষ হয় তারা সবসময় একটা অর্ডারলিনেস এর পেছনে দৌড়চ্ছে। ও আমার টেবিলটা ঠিক নেই, টেবিলটা ঠিকভাবে গোছানো নেই। ও আমার আলমারিটা ঠিকভাবে গোছানো নেই। ওহো! বইগুলো ঠিকভাবে নেই, বাসনগুলো ঠিকভাবে রাখা নেই। এখানে নোংরা, ওখানে ধুলো, সবসময় বাড়ি পরিষ্কার করছে। মানে বাড়ি পরিষ্কার করার ১ ঘন্টার মধ্যে আবার বাড়ি পরিষ্কার করছে। এই যে একটা পিটপিটানি ব্যাপার চলতে থাকে, this is actually a classic sign of OCD. কারণ আপনি খুব অবসেসিভ হয়ে গেছেন একটা কাজের প্রতি। আপনার শান্তি হচ্ছে না। আপনি একটা কাজ করে স্থির হয়ে ভাবতে পারছেন না যে কাজটা পূর্ণ হয়েছে। আপনি বারে একটা ঘর পরিষ্কার করে যাচ্ছেন, ঘর পরিষ্কার করে যাচ্ছেন। বাইরে থেকে লোক এলো, আপনি দেখলেন আবার ঘর পরিষ্কার করতে শুরু করছেন। এইটা যদি বেশি হয়, you need to seek medical help or some sort of a medical intervention. লাস্ট বাট নট দ্য লিস্ট আজকে যেটা বলবো সেটা হচ্ছে পিটিএসডি। পিটিএসডি হচ্ছে, আবার আপনারা হয়তো শুনেছেন, এটাকে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আবার নামের মধ্যেই কিন্তু এর ডেফিনিশন লুকিয়ে আছে। হোয়াট ইজ পিটিএসডি? ইট ইজ আ স্ট্রেস ডিসঅর্ডার, ইট ইজ আ টাইপ অফ অ্যাংজাইটি which is a result of post trauma. মানে সহজ করে বললে, আপনার জীবনে কোনো একটা ট্রমা হয়েছে অনেক দিন আগে। সেটা হতে পারে, খুব কমন হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। ছোটবেলায় হয়েছে ছেলেদের বা মেয়েদের, ৫ বছর ৭ বছর বয়সে। আজও সেই মেমোরিটা আপনাকে হন্ট করে। অল্টারনেটিভ, আপনি দেখেছেন আপনার কোনো প্রিয়জনের খুব বাজেভাবে মৃত্যু হতে। সেইটার কথা ভাবলে আপনার শরীরে যে কষ্টগুলো বললাম, যে সিম্পটম গুলো, সেগুলো আসতে শুরু করে। আপনি একটা জায়গায় ছোটবেলায় আপনার ভালোবাসার লোকের সঙ্গে কাটাতেন। সেটা একটা বাড়ি হতে পারে, একটা ওপেন স্পেস হতে পারেন। সেই মানুষটা আজকে আর নেই। আপনি সেখানে যতবারই যান আপনি স্ট্রেসড হয়ে পড়েন। আপনি যুদ্ধ দেখেছেন ছোটবেলায়। এবার যেকোনো যুদ্ধ, যেকোনো ওয়ার, সেখানে আপনি আপনার প্রিয়জনদের হারিয়েছেন। তারপরে irrespective of the nature of war, আপনি যখনই দেখেন ওরকম কিছু ঘটনা ঘটছে, আপনি স্ট্রেসড হয়ে যান। আগুনে ভয়, নানান রকম ফোবিয়া, ছোটবেলায় কোনো একটা অ্যাক্সিডেন্ট থেকে। এই জিনিসটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। হয়েছিল ছোটবেলায়, কিন্তু সেই ছবিটা, সেই চিত্রটা আপনার মনে স্টিক করে গেছে এবং আপনাকে ওদিকে নিয়ে গেলেই আপনি ভয় পান। আপনাদের এই জায়গায় একটা কথা বলে দিই, এই অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো কিন্তু এরকম আলাদা করে আমি যেরকম বললাম সেরকম নয়। অনেক সময় মানুষের মধ্যে কিন্তু মোর দ্যান ওয়ান অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে। মানে একটা মানুষের মধ্যে গ্যাডও থাকতে পারে, পিটিএসডিও থাকতে পারে। একটা মানুষের মধ্যে এট দ্য সেম টাইম ওসিডিও থাকতে পারে, পিটিএসডিও থাকতে পারে। এগুলোকে আলাদা করে পরীক্ষা করা যায়, মেডিকেলি ডায়াগনোজ করা যায়। হিলিং প্রসেস এগুলো সব কিওরড হতে পারে, কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু যেকোনো
নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স যেরকম অ্যাংজাইটি, এগুলোর কিওরের একটাই ম্যাজিক আছে। অনেকে আমায় জিজ্ঞেস করে যে হাউ টু কাম আউট অফ ইট? এটাতে বেরিয়ে আসার আমরা তো একটা পদ্ধতি বলতে পারি। আপনি যদি কোনো সাইকিয়াট্রিক হেল্প নেন, তারাও একটা পদ্ধতি বলতে পারে। কিন্তু এটার শেষ কথা কিন্তু আপনি নিজে। আপনাকে, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। আপনাকে একটা রেজিমেন দেয়া হলো, আপনাকে সেটা ফলো করতে হবে। অনেকটা ডায়েটের মতন। না, আমি তো ১০০০ টা জিনিস আপনাকে বলে দিতে পারি যে এইভাবে স্ট্রেস কমবে। কিন্তু আপনি যদি ফলো না করেন, আপনি যদি ভীষণ ডিসিপ্লিন না হয়ে করেন, ১ম দিনই পারফেক্ট হবে না। কিন্তু ওভার টাইম আস্তে, আপনি কিন্তু আপনার নিউরনাল ডিজিজেস কে কন্ট্রোলে আনতে পারেন। এটা অনেকটাই, এটার জন্য একটা ধরনের সাধনা লাগে, এক ধরনের ফোকাস লাগে। সেটা বিল্ড করতে পারলে, ইয়েস, এটা একটা খুব বড় গুড নিউজ। যেকোনো ধরনের মেন্টাল হেলথ প্রবলেমকে আপনি কন্ট্রোলে আনতে পারেন। ডিপেন্ড করছে আপনার ডিসঅর্ডার এর সিভিয়ারিটি কতটা। খুব অ্যাডভান্স স্টেজে হলে স্বাভাবিকভাবে সময় বেশি লাগবে। খুব সাটল হলে তাড়াতাড়ি আপনি ঠিক হতে পারবেন। কিন্তু আপনি পার্টিসিপেন্ট, আপনার এখানে সহযোগিতা কিন্তু সবথেকে বেশি। আমি ভালো কথা বলতে পারি, ডাক্তার বলতে পারে, কিন্তু আপনি যদি না করেন, পৃথিবীতে কেউ আপনাকে এর থেকে বের করতে পারবে না। আজকে এইখানেই থাক। আজকে এগুলোর ডেফিনিশন ছোট করে আপনাদের বললাম। আপনাদের যদি প্রিয়জনদের এই ধরনের জিনিস হয়ে থাকে, বা আপনি যদি এই জিনিসগুলো আগে শুনে থাকেন, বা মনে হয় আমার এই ব্লগে আপনি একটু ক্ল্যারিটি পেলেন, আপনি আমাদের কমেন্ট করে ডেফিনিটলি জানাতে পারেন। আর এটাই বলবো, এমনি আমি ভালো আছি, দিন গুনছি। আমাদের কিন্তু প্রায় চলে আসছে ইন্ডিয়া যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময়। আ মোটামুটিভাবে আর মাস ২ এক মতো বাকি আছে। তো টাইম ফ্লাইজ। আমারও একটু মাঝে ছোট করে অ্যাংজাইটি হচ্ছে এখন। কারণ বুঝতেই পারছেন, এই তো দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা, যে এই জিনিসগুলো আস্তে দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। মুভিং আউট এর আগে যেগুলো চলে, প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ হচ্ছে, ১০০০ টা পেপার ওয়ার্ক চলছে। যাওয়ার আগে এত বছরের একটা জিনিসকে সেটল করে ইন্ডিয়ার দিকে পাড়ি দেব, সেই পেপার ওয়ার্ক গুলোকে করা, এইসব নিয়েই চলছে। বাট all's well that ends well, এটাই বলবো। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আশা করছি এটা একটা স্মুথ সেলিং প্রসেস হবে। আজকে এই অবধি থাক। পরের ব্লগে আবার আসবো। হোপফুলি একা নয়, আমার সঙ্গে শ্যামশ্রী থাকবে এবং আপনাদের সঙ্গে অনেক আড্ডা মারবো। সপ্তাহটা খুব ভালো করে কাটাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, ১ম বার দেখেন, তাহলে আমাদের আনফ্লো উইথ ব্লু অরাস চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এইটুকু বলতে পারি যে আপনারা হতাশ হবেন না এখানের কনটেন্ট পেয়ে। এইটুকু আমার একদম গ্যারান্টি। আজকে চলি, ভালো থাকবেন। নমস্কার।